আগেই ইমার্জেন্সি দেশে যেতে হবে, ঠাকুরমশাইয়ের কাছে অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নিয়ে এদিকে বলতে থাকে, চাকরি করাটা কি অপরাধ নাকি? অনেক বাচ্চাই তো বাড়ির বড়দের কাছে বড় হয়, অন্যদের কাছে। দেখুন না, আমি তো কোনোদিন চাকরি করিনি, কিন্তু তাও আমার ছেলে মেয়ে তাদের ঠাম্মির কাছে অনেকটাই বড় হয়েছে, অনেকটাই পেয়েছে তাদের ঠাম্মিকে। এটা তো তার কোনো মায়ের অপরাধ নয়। বাচ্চাই কিন্তু এরকম আছে যারা সকলের মধ্যেই বড় হয়, এটাই কিন্তু স্বাভাবিক। বাচ্চারা তো বড়দের মধ্যেই বড় হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দিদিভাই যদি চাকরি না করতো তাহলে কি আপনার ভালো লাগতো? তাহলে যদি সারাদিন বাড়িতে থাকতো, বাড়িতে থেকে যদি বাচ্চা মানুষ করতো, তাহলে হয়তোবা আপনি ওই ব্যাপারটা মেনে নিতে পারতেন না। আপনি পারতেন কি? আপনি যেভাবে ডাবলুকে কোলে পিঠে মানুষ করেছেন সেভাবে না করতে পারলে তো খারাপ লাগতো, তাই না? আর তখন দেখা যাবে ডাবলুর জেঠিমা বলতে থাকে, আমাদের আর ভালো মন্দর কি আছে, খারাপ লাগারই বা কি আছে? ডাবলু হচ্ছে আমাদের নয়নের মণি, মানে তো এই নয় যে তার মা কোনো দায়িত্ব পালন করবে না। আর তখন কুর্চি বলে, হ্যাঁ সব দোষ তো এখন আমার, আমি তো কোনো দায়িত্ব পালন করতে পারিনি। আমার প্রতি সবাই খুব দায়িত্ব পালন করতে পেরেছে, তাই না দিদি? ওটাকে এমন ভাবে বিষিয়ে দেওয়া হয়েছে যে ছেলে মায়ের নাম পর্যন্ত উচ্চারণ করে না। আর তখন এই কথা শুনে বলতে থাকে, হাজারবার ফোন করলেও একটিবারও তো জন্য ফোন ধরে না। আর তখন অয়নদীপ বলে, এই শোনো, ফালতু কথা একদম বলো না। কারো মন বিষিয়ে টিসিয়ে দেওয়া হয়নি। ছেলের যথেষ্ট বয়স হয়েছে, ছেলে যা করেছে সে নিজেই ঠিক করেছে যে কার সাথে কেমনটা করবে। তার বিবেচনা বোধ হয়েছে। ছেলে তো আর কচি খোকা নয়, সে জানে যে কার সাথে কেমন ব্যবহার করতে হয়। ফের বৌমনি বলছে, আচ্ছা যাক ঠাকুরপো, এই সমস্ত বাদ দাও, বাড়ি বউয়ে যখন এসেছে আমি বরঞ্চ ডাবলুকে ডেকে দিচ্ছি। এই বলে ডাবলুকে ডাক দেয় আর বলে, এসে দেখো কারা এসেছে। আর ডাবলু তখন বলে, আসছি। আর তখন এই কথা শুনে খুশি হয়ে যায় কুর্চি। কুর্চির মনটা অন্যরকম হয়ে যায় এতদিন পর ছেলের কণ্ঠস্বর শুনে। আর তখন কমলিনী বুঝতে পারে যে কুর্চির কতটা কষ্ট লাগছে। কমলিনী বলে, কি দিদিভাই, ছেলের কথা শুনে খারাপ লাগছে? কুর্চি বলে, এতদিন পর আমার ছেলের গলাটা শুনলাম। থাকে। কমলিনী বলে, ভেঙে পড়ো না দিদিভাই, সবকিছু ঠিক হয়ে যাবে। নিজের দুর্বলতাটা দেখিও না। আর তখন বলে, যা হচ্ছে সমস্তটা নিজের ভেতরেই রাখ। আইনদীপ নতুনকে বলতে থাকে, আচ্ছা স্বতন্ত্র বাবু, কি খবর আপনার? তা ওই বাড়িতেই আছেন? আর তখন দেখা যায় নতুন বলে, হ্যাঁ ওই বাড়িতেই আছি। এরপর আইনদীপ বলে, বিয়ে তো আর করলেন না তাই না? আর তখন নতুন কাকু বলে, আপনি তো বিয়ে করে দেখলেন যে বিয়ের দিকটা কিন্তু খুব একটা ভালো নয়, অভিজ্ঞতাটা ঠিক ভালো নয়, আর আপনি আবার অন্যকে সাজেস্ট করতেন বিয়ে করতে। আর তখন বলে, আরে সবার অভিজ্ঞতা যে একরকম হবে তা তো নয়, আপনার তো অন্যরকম হতে পারতো নাকি? আর তখন নতুন বলে, সবার জীবনে যে অন্যরকম হবে তারাও তো কোনো মানে নেই, তাই না? তাই আর রিস্ক নিলাম না। আর তখন ঐন্দিপ বলে, সেই জন্য রিস্ক নিলেন না নাকি? আর তখন বলে, থাক, এখানে ছোটরা রয়েছে, তার সামনে কিছু বললাম না। কথা বাচ্চা কাচ্চাদের সামনে না বলাই ভালো। আর তখন দেখা যায় অয়নদীপের বৌদি বলতে থাকে, আচ্ছা চা করবে একটু? কমলিনী বলে, আমি চা খাই না। নতুন বলে, হ্যাঁ আমিও এই বেলায় চা খাই না, চা খাবো না, থ্যাংক ইউ। আর তখন বলে যে, আচ্ছা তাহলে বরঞ্চ একটু মিষ্টি আনি। এরপর বলে যে, না আমি মিষ্টিও খাই না। বলে, এখন কিছু খাবো না। তখন বলে, জিজ্ঞেস করে, তুমিও নিশ্চয়ই খাবে না? আর তখন মিঠি বলে, না আমরা একটা হাই কোয়ালিটির ড্রামা দেখতে এসেছি, তো দেখি ড্রামাটা কোন পর্যন্ত যায়, তারপর ভাববো খাবো কিনা। তখন বলে, বাবা তুই তো হারিয়ে দিলি মিঠি সবাইকে। আর তখন বলে, এত কথা কোথায় শিখলি? তুই তো ওকালতিও করিস না। আর তখন মিঠি কথা শুনে বলতে থাকে, কেন? যারা ওকালতি করে না তারা কি কথা বলতে জানে না? হাবা বোবা কোনটা? আর তখন বলে, তারা কি কথা বলতে পারে না তাই না? তাদের মধ্যে কথা বলার কিছু নেই। এরপর কমলিনী বলে, মিঠি বড়দের মুখে মুখে কথা বলো না, চুপ থাকো। আর তখন বলে, না উনি তো আমাকে প্রশ্ন করছেনই মা, উনি জানতে চাইছেন যে আমি কথা মানে আমি তো ওকালতি করি না, তাহলে এত কথা কোথায় শিখলাম? আমি তো সেই উত্তরটাই দিতে। চুপ করো, অন্তত পিসিমণির কথাটা ভেবে চুপ করো, ঠিক আছে? তখন মিঠি আর কোনো কথাই বলে না, চুপ করে থাকে। আর তখন এদিকে অয়নদীপের বৌদি বলতে থাকে, আচ্ছা ছুটকি জামা কাপড় কিছু নিয়ে আসিসনি? এরপর বলে, থাকবো বলে তো আসিনি। আর তখন বলে অয়নদীপ যে, তাহলে আসার কি দরকার ছিল?
নতুন তখন বলে, আচ্ছা অয়নদীপ বাবু, আপনার কি মনে হয় আপনি যাকে দেখলেন না এত বছর, যাকে রাখলেন না এত বছরটা রাখলেন না, যাকে কোনো প্রয়োজন ছিল না, হঠাৎ করে বিয়ে মানে ছেলে বিয়ে দেখে খবর দিয়েছেন, ফাইনাল হলো, নিমন্ত্রণ দিয়ে এসেছেন, আর সেখানে সেখানে সেই নিমন্ত্রণ পেয়ে জামা কাপড় নিয়ে চলে আসবে ছুটে, আপনি সেটা ভাবলেন কি করে? তখন অয়নদীপ বলে, তাহলে আসার কি দরকার ছিল এখানে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন কমলিনী বলে, ইচ্ছে করলে তো অনেক আগেই আসতে পারতো, কিন্তু এটা আসেনি, তার সেটা প্রাধান্যতা। আপনি বাড়িতে গিয়ে খবর দিয়ে এসেছেন যে ছেলের বিয়ে, মা এসেছে সেই খবরটা শুনে আশীর্বাদ করতে। আপনি তো তাকে বাধা দিতে পারেন না, তার ছেলেকে আশীর্বাদ করবে তার জন্য। আর তখন এই কথা শুনে রণদীপ বলতে থাকে, এই শুনুন, এরকম আলগা পিরিত দেখানোর না কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন তো? কুর্চি তখন বলে, কি প্রয়োজন আছে আর না না আছে সেটা আমি আমার ছেলের সাথে বুঝে নিব, এর মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো প্রয়োজন নেই। আর তখন বৌদি বলতে থাকে, তার মানে তুই থাকছিস না তাই না? আর তখন বলে, ডাবলুর উপর নির্ভর করছে, ডাবলু কি বলে। তখন বৌদি বলে, ডাবলু কি বলছে মানে? আমরা কি মানুষ না, তোর স্বামী কথা বলতে পারে না? তখন কুর্চি বলে, স্বামীকে তো আগে স্বামিত্ব প্রমাণ করতে হবে তবে তো। আর তখন এই কথা শুনে বলতে থাকে যে স্বামী কোনোদিনও আমার কোনো দায়িত্ব নেয়নি, কোনো খোঁজ খবর নেয়নি, শুধুমাত্র অপমান উপহার দিয়েছে। এখন শুধুমাত্র সে কি বললো না বললো, তার সমস্ত কথা যে আমাকে মেনে নিতে হবে তার তো কোনো মানে নেই। আর ঠিক তখনই দেখা যাবে ডাবলু চলে আসে। ডাবলুকে দেখে অবাক দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকে কুর্চি। ডাবলুও তখন এক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। আর তখনই কমলিনী দেখে ডাবলুকে দেখে খুব খুশি হয় আর ডাবলুর দিকে এগিয়ে যেতে থাকে। ডাবলু এক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে, আর তখন কুর্চি ডাবলুকে দেখে খুব খুশি হয়ে যায় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, খুব কষ্ট হতে থাকে। আর তখন দেখা যাবে এদিকে বৌদি বলতে থাকে, অয়নদীপের বৌদি বলতে থাকে, তোমার মামার বাড়ি থেকে লোক এসেছে তোমার সাথে দেখা করতে, তার জন্যই তোমাকে ডাকলাম। আর তখনই দেখা যাবে কমলিনী ডাবলুর কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে, কি রে ডাবলু, মাইমাকে একদম ভুলে গিয়েছিস তাই না? মনে পড়ে না, মাইমাকে তো অনেক ভালোবাসতিস রে, মাইমাও তো তোকে অনেক ভালোবাসতো। আর তখন বলে, সেই সব যুগ পার হয়ে গেছে মামি, তাই আর সেই সমস্ত কথা মনে রাখিনি, সত্যি কিছু মনে থাকে না। আর তারপর দেখা যাবে কমলিনী আর কিছুই বলতে পারে না। এরপর বলে যে, তা কি ব্যাপার হঠাৎ করে তোমরা এত কিছু পর? আর তখন এই কথা শুনে তো আরো অবাক হয়ে যায়। আর তখন কমলিনী বলে, তোর মার সাথে এলাম, তোর মাকে কি আর আমরা একা ছেড়ে দিতে পারি বল না? আর তখন দেখা যাবে এ কথা বলে বলতে থাকে, দিদিভাই। আর তখন কুর্চি এগিয়ে আসে, কমলিনী নিজের জায়গায় চলে যায়। আর তারপর কুর্চি আস্তে আস্তে করে ডাবলুর কাছে আসে। ডাবলুর কাছে এসে বলে, ডাবলু, দিনের পর দিন আমি তোমায় ফোন করেছিলাম, একটি বারের জন্য তুমি আমার ফোনটা ধরোনি। আর তোমার জন্মদিনে আমি তোমাকে উইশ করব বলে তোমাকে শুভেচ্ছা জানাতে গিয়ে আমি ফোন করেছিলাম তোমাকে, কিন্তু তুমি ফোনটা কেটে দিয়েছো, ফোনটা রিসিভ করোনি। তখন বলে, একজন মায়ের শুধু তার ছেলের প্রতি শুধু এতটুকু উইশ করার জন্য এতটুকু দায়িত্বই থাকে না, আরো অনেক দায়িত্ব থাকে। আর তখন বলে যে, যেই মা নিজের ছেলের জন্মদিনকে মিথ্যে করে দেয়, অর্থহীন করে দেয়, সেই মা তার ডাকে সাড়া দিতে হবে এমন তো নয়। তখন এ কথা শুনে কাঁদতে থাকি কুর্চি। কুর্চি বলে, তাহলে সব দোষ আমার? আর তখন অয়নদীপ বলে, এই ডাবলু শোনো, উনি নাকি তোমাকে কিছু প্রশ্ন করবে বুঝলে, আর সেগুলোর উত্তর ঠিকঠাক দিবে, ঠিক আছে? তোমার উত্তরের উপর নাকি নির্ভর করছে যে উনি এখানে থাকবে কি থাকবে না, বুঝলে তো? আর তখন এই কথা শুনে ডাবলু তখন বলে, কি প্রশ্ন? আর তখন বলে, তোমার বাবা আমাদের বাড়িতে গিয়ে আমাকে প্রস্তাব করেছিল যে তোমার বিয়েতে যেন আমি থাকি। আর তখন এই কথা বলতে থাকে আর বলে যে, তা না হলে তোমার শ্বশুর বাড়ি থেকে নাকি কথা উঠবে, তুমি কি চাও যে আমি তোমার বিয়েতে থাকি? তখন এই কথা শুনে ডাবলু তখন বলে, আমার চাওয়া না চাওয়া না, আম, আমি অনেকদিন আগেই প্রত্যাখ্যান করে দিয়েছি। বলো, তুমি কি আমার বিয়েতে থাকবে? তুমি কি আসতে চাও নাকি চাও না? বলে, অবহেলায় অনাদরে আসতে চাই না, যদি সত্যিকারের তোমার জীবনে আমার দরকার থাকে তাহলে আসবো। আর তখন ডাবলু এই কথা শুনে বলে, দরকার তো এতদিনও ছিল, সেগুলোকে কি গুরুত্ব দিয়েছো? দাওনি তো। আর তখন বলে, তোমার বাবা তো কোনোদিনও চায়নি আমাকে, উনি সারা জীবন আমাকে অবিশ্বাস করেছে, অপমান করেছে, কোনোদিনও ভালোবাসতে পারেনি, সেই জন্যই আমি চলে যেতে বাধ্য হয়েছিলাম ডাবলু। আর তখন বলে, আমি তোমাকেও নিয়ে গিয়েছিলাম,
বাবা তোমাকে ফিরিয়ে আনে আইন দেখে। আমার কিচ্ছু করার ছিল না বাবা, কিচ্ছু করার ছিল না। তারপরে আমি যখন তোমাকে ফোন করি তুমি আমাকে ডিসঅন করো, তুমি আমার ফোনটা রিসিভ করোনি পর্যন্ত কোনো দিনও। তারপরে তুমি একটি বারের জন্য কথা বলোনি, তাই আমার হাজার ইচ্ছে থাকলেও আমি তোমার কাছে আসতে পারিনি। জীবনে একটা উল্লেখযোগ্য দিন, তুমি বিয়ে করতে যাচ্ছ, আর আমি শুনলাম তোমার বিয়েতে নাকি আমি না থাকলে তোমার শ্বশুর বাড়িতে অনেক কথা হবে। তাই তুমি যদি চাও যে আমি তোমার বিয়েতে থাকি, তাহলে আমি তোমার বিয়েতে থাকতে পারি। আর বলে তবে বরাবরের জন্য বলো না, বরাবরের জন্য থাকতে পারবো না। আর তখন বলে সেটা পারবো না। তারপর বলে যে কারণ আমি এখনো জানি তোমার বাবার কোনো বদল হয়নি, তোমার বাবা এখন পর্যন্ত আমাকে অবিশ্বাস করে। আমি যদি এখন বরাবরের জন্য এই বাড়িতে থাকা চেষ্টা করি থাকি, তাহলে তোমার বাবা আবার আমাকে অপমান করবে, আবার আমাকে আমার স্কুল নিয়ে, আমার চাকরি নিয়ে, আমার পুরুষত্ব নিয়ে, সবাইকে নিয়ে অপমান করবে। সেটা না আমি সহ্য করতে পারবো না। তাই আমি এভাবে একেবারে থেকে যেতে পারবো না। যাকে সবাই আছে তোমার সামনে, বিশেষ করে আমি তোমার বাবাকে ছোট করতে চাই না। আর তখন বৌদি বলে যে কিছু কারণ না থাকলে এমনি এমনি তো আর কথা শোনাতো না। আর তখন কুর্চি বলে তুমি তোমার দেবরকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক, আর আমিও আমার কথা বলবো, এটাও স্বাভাবিক। আর তখন বলে আপাতত আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। তখন এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে দেখো বাবা, আমি জানি না তো তোমার বিয়েতে আমার আদৌ তোমার দরকার পড়বে কিনা। তারপরও তোমার বউকে দেখারও কপাল আমার হয়নি, আর হবে কিনা সেটাও আমি জানি না। কিন্তু তোমার বউর জন্য আমি একটা উপহার এনেছি। এই বলে নিজের আনা সেই গহনাটা বের করে আর বলে শাশুড়ির জিনিস তো অনেকেই রাখে, এই উপহারটাও ওকে দিও। আর এই উপহারটা ওকে দিয়ে বলো যে তোমার অভাগিনী মা এটা তোমাকে দিয়েছে। বুঝতে পেরেছ? পড়তে ইচ্ছে না হয় তাহলে নাইবা পড়বে, কিন্তু এটা যেন সঙ্গে রেখে দেয়। আর বলো যে এটার মধ্যে অনেক ভালোবাসা আছে, আমার অনেক আশীর্বাদ আছে, অনেক ভালোবাসা আছে, আর শুভকামনা আছে, ধরো। আর তখন ডাবলু বলতে থাকে তোমার গিফট না পেলেও লক্ষণার চলে যাবে। যাই নতুন বলতে থাকে সরি, আমি আমি এভাবে কথা যদি নাও বলি, মানে আমার বলতে বাধ্য হচ্ছি আর কি, বলাটা উচিত নয়, তারপরে একবারই আমি কথাটা বলছি। আমরা সবাই জানি যে তোমার মার এই জিনিসটা না পেলেও তোমার স্ত্রীর কিছু যাবে আসে না, ঠিক আছে? তোমার স্ত্রী চলে যাবে, কিন্তু তোমার মায়ের এই উপহারটা শুধুমাত্র একটা উপহার হিসেবে দেখো না ডাবলু। আর তোমার মায়ের এর ভিতরে অনেক ভালোবাসা আছে, অনেক ইমোশনাল আছে, অনেক অনেক কিছুই জড়িয়ে আছে, সেটা দেখার চেষ্টা করো। দেখা যাবে। এদিকে ডাবলু বলতে থাকে আচ্ছা, ওনার কি শুধু একাই প্রেশান আছে? আমাদেরও তো আছে। তাই উনি উনি এভাবে প্রেশান দেখাবে, আর তার কোনো দরকার নেই। ডাবলুর কথা শুনে কুচি খুব কষ্ট পায়। এদিকে অয়নদীপ হাসতে থাকে। তখনই মিঠি আর সহ্য করতে পারে না। মিঠি দাঁড়িয়ে বলতে থাকে তোর মায়ের সঙ্গে এভাবে কথা বলছিস কেন, এরকম ব্যবহার করছিস কেন ডাবলুদা? আমাকেও তো ভুলে গিয়েছিস, আমার সঙ্গে তো একটা কথাও বললি না। যাকে সেটা যদিও কোনো কথা নয়, কিন্তু পিসিমণির সঙ্গে তুই এরকম ভাবে কথা বলিস না। আর তখন বলতে থাকে যে একদিন বুঝতে পারবি, জানিস তো পিসিমণির মতো মানুষ এই পৃথিবীতে খুব একটা হয় না। সেদিন কিন্তু তুই খুব কষ্ট পাবি, কারণ তাদের মা পিসিমণিদের বয়স হয়েছে, একদিন তারা এই পৃথিবী থেকে চলে যাবে, আমরা কিন্তু থাকবো। আমাদের রিপেন্ট করতে না হয় কোনোদিনও। তুই একবার বললেই কিন্তু পিসিমণি তোর বাড়িতে আসবে, তোর বিয়েতে থাকবে। তোর বিয়েতে পিসিমণি না থাকায় যে অস্বস্তিকরটা হবে সেটা কিন্তু কাটিয়ে দিয়ে যাবে। কিন্তু তোকে চাইতে হবে ডাবলুদা, তোকে চাইতে হবে। তুই পিসিমণিকে ভালো করে বল, নইলে কিন্তু পিসিমণি আসবে না। পিসিমণির ছেলে হতে পারিস, কিন্তু আমরা কিন্তু এত বছর পিসিমণিকে পেয়েছি, পিসিমণির কাছে ছিলাম, পিসিমণির কাছে থাকতে থাকতে পিসিমণির মেয়ে হয়ে উঠেছি আমরাও। তাই তুই এভাবে অপমান করবি সেটা কিন্তু আমরা সহ্য করব না, বুঝতে পারলি তো? পিসিমণিকে এতটা অনাদরে দেখবো না। তখন বলে নিজের ছেলের প্রতি কর্তব্যবোধ থাকলে আসবে, আমার কিছু বলার নেই। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি এই এই গিফটটা যদি একান্ত ভাবেই দিতে হয় তাহলে নিজের হাতেই দিবে, আমাকে দিয়ে পাঠাবে না। আমাকে দিয়ে পাঠালে ষোলক্ষণা সেটা নিবে না, ষোলক্ষণার একটা মান সম্মান আছে। তাই এভাবে গিফট নিবে, সে অ্যাকসেপ্ট করবে না। এভাবে গিফট পাঠালে নাও নিতে পারে। আর তখন এই কথা শুনে বলতে থাকে যে আমার যা বলা ছিল আমি বলে গিয়েছি, আর কিছু বলার নেই আমার।
এই বলে সেখান থেকে চলে যায়। কুর্চি খুব কষ্ট পায়। আর তখন দেখা যাবে বৌদি বলতে থাকে, এখনো সময় আছে চুটকি, নিজে কি করবি ভালো করে ভেবে দেখিস। আর তখন বলতে থাকে যে আমরা এখন আসবো। তখন দেখা যাবে অয়নদীপ বলে, সিদ্ধান্তটা জানিয়ে গেলে ভালো হতো। কুর্চি তখন বলে, আমার মনে হলো এই সময় তোমাদের আমাকে খুব প্রয়োজন, কথা যেন বন্ধ হয় সেই জন্য। আর এখনো যখন বিয়ে সম্পর্কটা রয়েছে, আমি চাইলেও অস্বীকার করতে পারবো না, জোর করে সবকিছুকে অস্বীকার করতে পারবো না। তখন আমি ডাবলুর বিয়েতে আসব, তবে আজকে থাকতে পারবো না, আগের দিন আসবো। তখন দেখা যাবে বৌদি বলতে থাকে, যাক শুনে ভালো লাগলো, তোমাদেরও কিন্তু নিমন্ত্রণ করে এসেছে, সময় হলে এসো। আর তখন কমলিনী বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দিদিভাই যখন আসছে আমাদেরকেও নিশ্চয়ই আসতে হবে, আমরা আসবো, নিশ্চয়ই আসবো, কিন্তু আজ আসি, হ্যাঁ নমস্কার। কথা বলে সেখান থেকে সবাই চলে যায়। বাড়িতে সবাই এসে একসাথে বসে থেকে আড্ডা করতে থাকে, আর সবাই মিলে বাবিনের কথাগুলো ভেবেই হাসতে থাকে। আর তখন বলতে থাকে, ও তো চলেই যাবে। আর তখন এই সমস্ত নিয়ে কথা বলতে থাকলে নতুন তখন বলে, তুই একদম ঠিক কথা বলেছিস, 100 কথার মধ্যে এক কথা বলেছিস। মিঠিল তখন বলতে থাকে যে, হ্যাঁ হ্যাঁ, শুধু ওর কথাটাই তুমি ধরলে, আর আমার কথা তো তুমি শুনলে না। আর তখন বলো, ও যেমন বলছে সেরকম কিন্তু আমিও বলছি, ও বিরাট গায়ক হবে বলছে না, বিরাট গায়ক হলে দেখবে আমাদেরকে না আর চিনতেই পারবে না। আর তখনই দেখা যাবে বাবিল বলতে থাকে, ভবিষ্যৎ মুক্তা অনুশ্রী চ্যাটার্জি, রাইট। আর সাইক্লোজের জায়গায় আমরা লিস্ট করে দিলাম ইস্ট ইস্ট। কি নতুন কাকু ঠিক বলেছি তো? এই কথা বলে হাসতে থাকে সবাই। বলে, যাকে যাক, যেটা দরকার সেটা কর, মেল টেল কিন্তু এখন থেকেই করতে থাক, ঠিক আছে? তখন বলে, হ্যাঁ আমি সব মেল করা শুরু করে দিয়েছি অলরেডি। আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে, বাবিল তোমার এই সিদ্ধান্তটা কিন্তু তোমার মায়ের মত নেই। তখন এই কথা শুনি বলতে থাকে, কোনোভাবেই কিন্তু আমি এটা সমর্থন করছি না। আর তারপর বাবিল বলে, মা, পৃথিবীর সমস্ত মহান মহান গুণধর মায়েরা কখনোই কখনোই তাদেরকে সমর্থন করেনি। পৃথিবীতে পাতায় লেখা আছে, বারবার করে লেখা আছে যে তোমরা তো তাই করবে, তাই না? মায়েরা কি করছে, সব সময় তারা পিছন থেকে টেনেছে সন্তানদের। আর কিন্তু কিন্তু এভাবেই সবকিছুর বাধা অতিক্রম করে 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 একদম শেষে পৌঁছে যাবে আমারই মতো। কি রাইট বলেছি তো? আর তখন দেখা যায় বড় ঠাম্মি বলতে থাকে, আগে বাড়ির শীর্ষে পৌঁছও, তারপর পৃথিবীর শীর্ষে পৌঁছাবে, ঠিক আছে? আর তখন এই কথা বলে তো সবাই আরো হাসতে থাকে। আর বলে, দেখ, তোর যদি প্রতিভা থাকতো না তাহলে তুই এখানেই সবকিছু করতে পারতিস, বিদেশে তোকে যেতে হতো না, ঠিক আছে? বিদেশে কি ছাতা মাতা গান গাস, মানে আমি বুঝি না। আর তখন বাবিল বলে, দেখো তুমি এভাবে আমার সঙ্গীত প্রতিভাকে অসম্মান করতে পারো না বলে দিলাম। আর তখন ছোট ঠাম্মি বলতে থাকে, না সত্যি ভালো কোনো গান গাইতে পারিস না রে, হ্যাঁ? সব সময় শুধু চিৎকার করে হা হা করে গান গাস, কি হা হা করে গান গাস? বুঝতে পারি না, তোর গান টান কিছুই তো বুঝি না, কেমন গান বাবা, বুঝি না। এ কথা বলেই সকলেই হাসতে থাকে। আর তখন দেখা যাবে এদিকে কুচি বলতে থাকে, সত্যি তোমরা না যা ইচ্ছে তাই তাই বলে যাচ্ছ, এত প্রতিভান ছেলে ভাইপোটা আমার, তোমরা না কেউ ওর গানটা বুঝলে না, বুঝতে পারলে তো? সব সময় তোমরা এক গান শুনে শুনে অবস্থ কি না, তাই। আর তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। আর তখন মিঠি বলে, দেখছি আমি দেখি। তখন মিঠিল বলে, আচ্ছা কে এলো এই সময় বলো তো, তোমাদের বাড়িতে কি কেউ আসার কথা? তখন বলে, না না, কারো তো নয়। আর তখন এদিকে মিঠি দরজাটা খুলে বলতে থাকে, কাকু তোমরা এসো। আর তখনই দেখা যাবে সেখানে নতুনের দাদা বৌদি আর ঠাকুরমশাই চলে আসে। দেখে তো নতুন খুব খুশি হয়ে যায়, ঠাকুরমশাইকে প্রণাম করে নেয়, এরপর বসায়। তখন অনন্যা সেখানে আসে, আর অনন্যাকে তখন কমলিনী বলে, বসো বসো দিদিভাই বসো। আর তখন অনন্যাকেও বসে। নতুনের দাদা বলতে থাকে, এই তো উনি তোদের সাথে দেখা করতে এসেছে, আর উনি এই তো তোদের সাথে দেখা হয়ে গেল, এবার কিছু কেনাকাটা করবে, তারপর ওনাকে ট্রেনে উঠিয়ে দিব, তুলে দিব, ঠিক আছে? আর তারপর দেখা যাবে অনন্য বলতে থাকে, আমিও এলাম আসলে ঠাকুর মশাই নিমন্ত্রণ করতে, তাই আমি একা বাড়িতে থেকে যাব, তাই ভাবলাম আমিও যাই, আমি একাই বা থেকে কি করব? আর তখন কমলিনী বলে, একদম ঠিক করেছো, বেশ করেছো অনন্যাদি, তুমি বাড়িতে একা একা বসে থাকতেই যাবে কেন? আমি তো তোমাকে বলেইছি মাঝে মধ্যে আমাদের এখানে চলে আসবে, লোকেদের সঙ্গে মেলামেশা হবে, কথাবার্তা হবে,
অনেক মানুষের সঙ্গে কথাবার্তা হলে মনটা তো ভালো থাকবে। আর তখন বলে ঠাকুরমশাই তাহলে বলুন। আর তখন ঠাকুরমশাই বলতে থাকে দেখা হয়ে খুব ভালো লাগলো। তখন এদিকে দেখা যাবে অনন্যা বলতে থাকে তোমরা কেউ বুঝতে পারছো না তো? জানেন কমলিনীও জানেন যে আসলে আমাদের দেশের বাড়ি আছে আর উনি ওখানেই থাকেন। উনি ওখানে থেকে আমাদের দেশের বাড়িটা আমাদের হয়ে দেখভাল করেন আর ওখানকার মন্দির পুজো আচ্ছা সমস্ত কিছু উনিই করেন, বাড়িঘর সবকিছু উনিই রক্ষা করেন। উনি ওনার ফ্যামিলি নিয়েই থাকেন। তখন বলে আমরা তো আগে মাঝে মধ্যে যেতাম কিন্তু এখন কত বছর হয়ে গেছে সেখানে যাওয়া হয় না। ইনফ্যাক্ট আমি না মনে মনে ভাবছিলাম যে এই বছর পুজোর সময় যাব দেশের বাড়িতে। আর তখন অনন্যা বলে এবার পুজোর আগেই যেতে হবে নতুন। কথাটা শুনে নতুন তখন অবাক হয় আর নতুন তখন বলে তাই নাকি, কি হয়েছে বৌদি? আর তখন ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই বলবেন। আর তখন ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে আচ্ছা কি হয়েছে, কোনো সমস্যা কি? তখন ঠাকুরমশাই বলতে থাকে যে কেন সেখানে যেতে হবে পুজোর আগেতে। আর তখন ঠাকুর মশাইয়ের কাছে সবকিছু শুনে অবাক হয় নতুন।